এমন কিছু ওখানে নাই, সব ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন। অযোগ্য আপনি তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে, আপনি দেখেন, আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ। জীবনে দুইটাই বিয়ে করছি। দুইটা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গাটা আমি কাউকে চিনি না। চেনেন না কাউকে? ওই রশি দিয়ে এইভাবে ফ্যাস দিয়ে এইভাবে উঠে দুইজনে দুই মাথা টানলে, এক মাথা টানতেছে পারু আর এক মাথা টানতেছে লিয়াকত লস্কর। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা। শুয়ে পড়ার পর তখন গ্যাসের শিখদের ওই বুকের উপরে উঠে ওই একই গ্যাসের শিখদের তো নিজেরই ওয়েট এসে দুই মনের উপরে, তো ওই অবস্থায় উঠে আর প্যান্ট শার্ট পরা ছিল গ্যাসের শিখদের সুপাই। এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার আগে এরশাদ শিকদারের সন্ত্রাস, হত্যা, নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না। এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী প্রধান দেহরক্ষী নূর আলম। যারে জব করার দরকার জব করে, যারে গুলি করার দরকার গুলি করে, যারে ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই জামসিমিত বান্ডি নদীতে ফেলা যায়। এরপর বেরিয়ে আসতে থাকে নৃশংসতার একের পর এক বিবরণ। এই বিবরণ এরশাদকে এই সময়ের সবচেয়ে ঘৃণ্য নরপিশাচে পরিণত করেছে। এরপর সবাই মুখ খুলতে শুরু করে। 15 বছর আগের ঘটনা। তাই আমার এই মন্দিরে এখানে বৈশা ডাকলো, আমি গেছি। কে ডাকলো? এরশাদ শিকদার আমার ডাকতেছে, আমি গেছি। বলে আমার তো তোমার যাইতে হবে, এটা অপারেশন যাইতে হবে। আমি না, আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ, এই সকালে বান আমার বান্ধে ফেলাইলো। বান্ধে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কাঠের বাইক থইয়া একটা ডালা কাঠাই দিয়ে কাটিয়ে ফেলাইছে। তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওটাও ভাঙ্গা আমার। তারপর সেইভাবে দীর্ঘদিন কষ্ট ক্লাস করতেছি। আপনি পুলিশকে বলেননি? আমি পুলিশকে বলার কোনো মুখ ছিল না আমার। কাউকে বলা? আমার মাঝে ফেলাইতো। ওই শিববেলির মোড়ে আমি এরকম বসা চা খাচ্ছি, তখন এরা 20-25 জনে যাইয়া আমার ঘিরে ফেলে। 3 জন আমার ধরে। 3 জন কারা? নাম জানেন? 3 জন। হ্যাঁ, কারা? আবুল আর রফিক ছিল, সে মারা গেছে, আর সরব ছিল, সেও মারা গেছে। এরা 3 জন আমার ধরে আর এসে তো আমার প্রথম কোপটাতে আমার ডাইন চোখ করে এরশাদ। আচ্ছা, কোপ দেওয়ার পরে আরো আমার গায়ে 5টা কোপ থাকে। এই ঘেডির উপরে কোপ আছে, এই যে কোপ আছে, এই যে কোপ আছে। এই কোপাই আমার শিববেলির মোড়ে ফলাই দিয়ে চলে যায়। আর যারা মারা গেছে তাদের অনেক পরিবার জানতেই পারেনি তারা কোথায়। নূর আলমের বক্তব্য থেকেই প্রথম জানা যায় এরশাদ শিকদার তাদের হত্যা করেছে। এর আগে এই পরিবারগুলোর জীবন কাটত ধুঁকে ধুঁকে আশায়। কালুর মেয়ে আশা করত তার বাবা ফিরে আসবে। 1.5 থেকে 2 কেজি ওজনের একটা রান্দা, ওই রান্দা রয়েছে স্যার, ওই রান্দা দিয়ে শিকদার কালুর গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে 2 টুকরা করে এরকম বসা দিছে। বসা দেওয়ার পরে দিই এই পর্যন্ত ফুল দেওয়ার পরে এই নরলি কাটছে। তারপরে তো হয়েছে যে হাত, এরপরে উঠে জায়গায় এরকম কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। 2 টুকরা করার পরে দিই তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু ওর রশির এক মাথা কিন্তু নৌকার সাথে বাঁধা আছে, নৌকার মিশিং দেওয়া, কিন্তু মিশিং এলা নৌকা। তখন ওই মাথাটা ফারুক জামাই লইল হাতে, আর ওই অবস্থা নৌকা স্টার্ট দিয়ে একটু নদীর পাড়ের থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছাড়িয়ে দিল। শুধু এই পরিবার নয়, খুলনায় এরকম অন্তত 60টি পরিবার আছে যাদের কান্নায় খুলনার জমি সিক্ত হয়েছে, যাদের আহাজারিতে খুলনার বাতাস ভারী হয়েছে। ভৈরব নদীতে এদের লাশ ডুবিয়ে দেয়া হয়েছে। এদের কারো স্বামী, কারো বাবা, কারো ভাই এরশাদ শিকদারের নির্মমতার শিকার। গলায় ফাঁসি দিয়ে মারছে, মারিয়া মাছের ঝুড়িতে গড়িয়া আগে বস্তা বসছে, বলে মাছের ঝুড়িতে নিয়ে গেছে। মাছের ঝুড়িতে নিয়ে গাড়ে মাছের গাট আছে,
ওইখানে নিয়ে রাখছে, রাইকা জমার সিমেন্টের বস্তা, সেই বস্তা দিয়ে আর কি বাইন্দা নদীতে ফেলাইছে। লাশ পায়নি, লাশ মানে তা ভাসতে যে ডুবারি ওই যে নদীতে নামছে, সেদিনকে 3টা শার্ট পাইছে, ওর ভিতরে তার শার্ট পাওয়া গেছে। আমার দাদের আপনার স্বামী ইন্নাসেলের মৃত্যু দেখছে জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা কি এরশাদ শিকদার যে এরকম ভয়াবহ লোকজনকে মারে সন্ত্রাস করে এগুলো জানতেন আগে থেকে? হ্যাঁ, আমি কিছু কিছু জানতাম। কি কি জানতেন বলেন তো? যে উনি লোকজন মেরে ফেলায়, ওনার একটু কেউ কোন রকম সাধারণ অন্যায় করলে তার ক্ষমা করেন না। এ দেখেন আমার স্বামী গেছে, কিন্তু শিকদার বলতে আমার স্বামী তার টাকা পয়সা নিয়ে পালাই গেছে, পাকিস্তান আজমির গেছে। আর আমারও বলছে কেস কামারি করো না, থানায় জিটি পর্যন্ত আমার করতে দেয়নি। আমি আর কি ছেলে মেয়ে নিয়ে বলছেন কান্দাকাটি করতাম, তখন শিকদার আমার বলছিল যে তুমি এই এলাকা চলে আসো, তোমার একটা ভাগা দেবো। আমার বলছিল একটা শেয়ানা মেয়ে আর একটা ছেলে। আমি কিন্তু কখনো যাইনি ওনার এলাকায়, কারণ আমি জানতাম একটু খারাপ নাকি, তারপর উনি মানুষ খুন করে, এগুলো জানতাম। ঘাটে গার্ড ছিল, নাইট গার্ড, ইনসাফ, খালেক, এরা ছিল নাইট গার্ড। আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন? না, মাদক ব্যবসা আমি জীবনে করিনি। কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা? না, করি না। আমি ঘাটের ব্যবসা করতাম, ফিজিক্যাল ব্যবসা করতাম, বললাম তো আপনাকে। এদের এই 3 জনকে আপনি মারছেন একদিন? না, খুন খারাপি করছি কিনা আপনার কেস কামারিতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্ম হয়েছে 1986 সালের জুন মাসে, 1 জুন, এবং তারপর থেকে এইবার যে অ্যারেস্ট হলো, এই মাঝখানে আর কখনো সে অ্যারেস্ট হয়নি। অথচ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ছিল এবং পেন্ডিংও ছিল এবং ট্রায়ালে বিচারও ছিল। আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত 58 থেকে 60টা মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে। আমি আশা করি যে সে 25 থেকে 30টার মতন হত্যা করছে। তারপর তার আগে আমি আছি তো 10-12 বছর, তার আগের থেকে বয়তে অনেক নিরীহ লোক কিন্তু ওই এলাকাতে তার বয়তে কিন্তু কথা বলতে পারে নাই, এলাকা ছাড়ি চলে গেছে। কিন্তু আমি আসার পরে 25-30টার মতন করছে, কিন্তু তার মুখেই শুনছি যে 50-60-এর উপরে সে হত্যা করছে। সেই বরফকল, এখানে নিয়ে এসে হত্যা করা হতো প্রতিপক্ষকে। বিভিন্ন টর্চার সেন্টার, এটা সেটা করে রাখছে? না, এমন কিছু ওখানে নাই, সব ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন? ওই রশি দিয়ে এইভাবে ফ্যাস দিয়ে এইভাবে উঠে দুজনে 2 মাথা টানলে, এক মাথা টানতেছে ফারুক আর এক মাথা টানতেছে লিয়াকত লস্কর। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা। শুয়ে পড়ার পর তখন গ্যাসের শিখতে ওই বুকের উপরে উঠে, ওই একই এসব শিখতে তো নিজেরই ওয়েট এসে 2 মনের উপরে, তো ওই অবস্থায় উঠে, আর প্যান্ট শার্ট করা ছিল এসব শিখতে শুকাই, ওই অবস্থায় উঠে ওই পাড়াচ্ছে, পাড়াইয়ে এগুলো বাঙি টাঙি ফেললো আর মাঝাতে বাংলো। আর ওই সিমেন্টের বস্তাগুলো তো আগেই বান্দি করে রেডি করে রাখছে, ওই নদী আর ইস্যু করে যে 2 জন ভিতরে আছে, মাঝাতে বাংলো। বান্ধার পরে দিই, তারপরে দিই হাত বাংলো আর পা বাংলো, মানে রসি দিয়ে বান্ধার পরে 100 শিকদার আর জামাই ফারুক, হ্যাঁ, এই 2 জনে, আর ওই যে নুরি আছে, এই 3 জনে। 100 শিকদার আর জামাই ফারুক 2 মাথা, আর সিমেন্ট যে জায়গাতে মাঝখানে ওই জায়গাতে নুরি এরকম হাত দিয়ে লাগাই নদীতে ফেলা দিল, নদীর পার থেকে। এই হলো ফাঁসির মঞ্চ। এখানে নিয়ে এসে ঝুলিয়ে মারত নিরীহ জনসাধারণকে। এই ঘরে ওনার লোকজন ধরে এনে কার নাম মারতো, একে বলে শিকদার, আশা বলে শিকদার। তারা এখানে এনে লোকজন মারামারি করতো, মারতো, ফাঁসি দিত। কিভাবে দিত? রশি ঝুলানো ছিল, এখন তো দেখি রশি ঝুলানো ছিল, সেটাতে ফাঁসি দিত। এই হলো এরশাদ শিকদারের বালাখানা। এখানে নারীদের সম্ভ্রম হানি করা হতো। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন। কয়টা বিয়ে করছেন জীবনে? 2টাই বিয়ে করছি। 2টা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গাকে আমি কাউকে চিনি না। চেনেন না কাউকে? ও, আরো 2টা স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি।
তখন শুনিলেন বিয়ে করছে। এই যে উনি ওনাকে তো বিয়ে করেছে, তখন আমি ছিলাম না বাবা। তো একটা ভালো লোক কখনো এরকম করতে পারে? আপনার কি মনে হয় মা হিসেবে? কত নম্বর স্ত্রী? আমি তো জানি যে আমি সেকেন্ড। আপনি জানেন এটা? আর এমনি এখন তো আমি অনেক কিছু শুনি, এখন কি করে বলবো। আমি শুনেছি যে দুর্গা নামের একটা মেয়ে ছিল, কিন্তু সে কখনো বিয়ে করেনি। এমনি সম্পর্ক করেছে? এমনি। এরকম তো অনেক দুর্গা আছে নিশ্চয়ই। সেটা আমি কি করে বলবো, তার সেই জানে যে কয়টা দুর্গা তার কাছে আছে। বললাম তো সে বিয়ে করেনি, এমনি বান্ধবী থাকতে পারে। থাকতেই পারে। এই হলো মাগুর পুকুর। এখানে রাক্ষসী মাগুর চাষ করত এরশাদ শিকদার। এই হলো কবরখানার অন্ধ কুঠুরি। এখানে এরশাদ শিকদার তার অবৈধ অস্ত্র রাখত। বস্তুত 4 ও 5 নম্বর ঘাট সংলগ্ন এই বিস্তীর্ণ রেলওয়ের জমিতে ছিল এরশাদ শিকদারের রাজত্ব। এখানে ভয়ে কেউ আসত না, কেউ আসতে চাইলেও আসতে দেয়া হতো না। আপনার প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপর নারীদের সম্ভ্রমহানি করেছেন। আপনি একজন ঘৃণ্য মানুষের অযোগ্য। আপনি একটু তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে, আপনি দেখেন, আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ। এরশাদ শিকদার একটা সন্ত্রাস। এরশাদ শিকদার একজন খুলনার নাম করা সন্ত্রাসী। এরশাদ শিকদার খুনি, সন্ত্রাসী জগতের সম্রাট। এরশাদ শিকদারের সর্বশেষ শিকার খালিদ। খালিদকে হত্যার সময় কোনো রকমে বেঁচে যান মুনির এবং তার ভাই চয়ন। মুনিরের গাড়ি ফেলে দেয়া হয় ভৈরব নদীতে। ফোনটা আমি রিসিভ করলাম, আপনি একটু শেখদার সাহেবের সঙ্গে কথা বলেন। শেখদার সাহেব ফোন দিল, হ্যালো কে মনি? আমি বলছি হ্যাঁ। ভাই তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, এখানে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা আছে, তুমি যদি আসো। ডাকাইদের পরে আর আমার তো বললো যে কি যে পুলিশ বেরাকের সামনে তুই ডিউটি করবি, মনির আসবে শুনিস। মনির কিনা না অন্য কেউ তা দেখিস, কিন্তু গাড়ি চারা করে জিজ্ঞেস করিস। যখন ওই বরফপালের সামনে গেলাম তখন ওর লোক হাতুচু করলো, ওখানে আমরা গাড়ি ব্রেক করলাম, মোটরসাইকেল ওখানে থামানো হলো। তারপরে সেটা দেখি দূরের থেকে আমাকে ডাকছে, মনির সাহেব এখানে এখানে আসেন। গেলাম, কি ব্যাপার ভাই? টেলিফোন তো বললেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এখানে তো কেউ নেই। বলে আপনার সঙ্গে একটু ইয়ার্কি করছি। আসি বললো যে কি হে মনির বাইনচর, তুই এত বড় সাহস হলে তুই আমার এলাকাতে তুই গাড় ডাকলি। তখন আমি বললাম যে ভাই এখনো আমার সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি, টেন্ডার আমি পাইছি এটা সত্য, কিন্তু এখনো আমার সঙ্গে তাদের কোনো চুক্তি নামা হয়নি। হাত পা গুলো করে দিতে হবে, লোকজন যা আছে সবগুলোরে পিটা। এর সাথে কি হয়েছে? আপনার মাথা খারাপ হলো নাকি? কি ব্যাপার, আমাকে কেন মারতেছেন? মারধর করার পরে মনিরের পাও ভাঙি ফেলে 20 কেজি ওজনের একটা বইয়েন আছে, ওই সামনে বাবুর দোকান, ওই বাবু বাইক ফেলে দিল ওই বইয়েনটা। এ দিয়া ফারুক জামাই, লিয়াকত লস্কর মনিরের পাও ভাঙি দিল গুড়ি গুড়ি করে, আর খালিদের পাও এবং ডাইন হাত ভাঙি দিল, আর খালিদের বুকের উপরে উঠে এরশাদ শিকদারের হাতে ওই রাইফেল বুকের উপরে উঠে পাড়াচ্ছে, আর আবার নামিয়ে ডাইন পাও দিয়ে জোরে জোরে বুকের মাঝে লাফি দিচ্ছে। কি করে এখান থেকে আসবো, আমিও নিজে আমার পায়ে বল পাচ্ছি না। তা আমি বরফপলের দিক তাকায় দেখলাম ভিতরে খালিদ ওরে মারতেছে, এবং খালিদ এই বুকের পরে এরশাদ শিকদার লাফাচ্ছে। খালেদকে আপনার নিশ্চয় চিনেন না? হ্যাঁ, খালিদকে চিনি। ছিলেন খালেদকে? খালেদ মারা গেল কিভাবে? খালিদ আমাদের লোক ছিল, মদ খেয়ে মারামারি হয়েছে, চেয়াদি পিছু হাসপাতালে এসে মারা গেছে। মারামারি হিসেবে লাশ ওই গাড়ি ফেলাই দিয়েছে, কিন্তু লাশ তো পড়েনি এখানে। গাড়িটা আপনি ফেলাই দিয়েছিলেন? আমি ফেলাইনি গাড়ি। তাহলে আপনার লোকরা ফেলাইছিল? আর যারা যারা মারামারি করছে তারা ফেলেছে। আপনার লোকরা? তারা আমার লোক ছিল। তারা তার মানে আপনার গ্রুপের সন্ত্রাসী লোক আছে? আমার গ্রুপে সন্ত্রাসী লোক নাই। তাহলে তারা মারামারি করে কেন? ভালো লোক মারামারি করে নাকি? মদ খেলে সবাই মারামারি হয়ে থাকে। পুলিশ ছিল তার হাতের পুতুল।
এমন অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা এরশাদ শিকদারের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। যে ওসি আছে বর্তমানে, এই ওসির আগে যে শাহাবুদ্দিন সাহেব ছিল, ওসি শাহাবুদ্দিন, খালিদ মার্ডার কেস যত সম্ভব উনি ওনার হাতে নিচ্ছে। তা এই ধরনের ওসি, তারপরে দারোগা, তারপরে বর্তমান দারোগা আছে আপনার আনোয়ার আলমগীর দারোগা, তারপর যে এরশাদ শিকদার সিলিন্ডারের কিছুদিন আগে এরশাদ শিকদারের এই যে এখন যে পুলিশের হাতে যে ধরা পড়ছে, এই ধরা পড়ার কিছুদিন আগে ডিসি সাউথ এবং নর্থ সময় মনে করা হতো যে এরশাদ শিকদার ধরা ছোঁয়ার বাইরে, তাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু সন্ত্রাসীকে একদিন মাথা নত করতে হয়। এরশাদ শিকদার ধরা পড়ে, সেই সঙ্গে ধরা পড়ে লিয়াকত লস্কর সহ তার বেশ কিছু সহযোগী। তা আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন? না, আত্মগোপন ছিলাম না। কেন? আমি ট্রিটমেন্টে ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন? জি। তারপর ফিরে আসার পর আমি সারেন্ডার করলাম। জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি, তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা যাচ্ছিল, তখন আপনি সারেন্ডার করছেন। জয়নাল মার্ডার কেসে পুলিশ সমারোহ কেস করছে, তারপর আমরা আসামি হয়েছিলাম। তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি? আমি তো প্রথম পালানো ছিলাম। পালানো ছিলেন? জি। একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন, পালানো নাই আপনি? কখন? এই যে পালানো থাকলেন আপনি, পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন? কোন আইনকে খুব শ্রদ্ধা করি। প্রথমে পালালেন কেন? পালালাম যে এরকম কেস কামারি এতগুলি মামলা করতো না, তখন কেস কামারি গুলো ট্রায়াল ফেস করলো। আপনি আইনে বিশ্বাস করেন, ভদ্রলোক বললেন, আপনি লুচ্চামি করেন না, বদমাইশি করেন না, তো আপনি প্রথমে পালালেন কেন? ভয় পালাইছি। আইনের প্রতি সৎ, আইনের প্রতি আস্থাশীল লোক কি পালায়? যে হান্নান মামলা করছিল, বেশ কয়েকটা মামলা, এই মামলা ভয় পালাইছিলাম আমি। কিন্তু এরশাদ শিকদারের অবৈধ অস্ত্র ভাণ্ডারের খোঁজে পরিপ্রেক্ষিত দল ভৈরব নদী পেরিয়ে ওপারে তার বড় ভাইয়ের বাড়িতে যায়, কিন্তু অস্ত্র ভাণ্ডার ফাঁকা। খুলনাবাসীরা মনে করেন এরশাদের সকল সহযোগী এবং তার অবৈধ বর্বর খুনি এরশাদ শিকদার ভৈরবঘাটের কুলি হিসেবে জীবন শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। পড়াশোনা করেছেন কতটুকু? আমি সামান্য ঘরে করছি। সামান্য মানে কতটুকু? 5-6 পর্যন্ত। 5-6। তার শিক্ষাগত যোগ্যতা কি আপনার বলেছে কোন সময়? বলছে যে 19 পর্যন্ত পড়ছি। 19 পর্যন্ত পড়ছে। আমি ছোটবেলা থেকে ফিশিং ব্যবসা করতাম। আমি কিসের ব্যবসা? ফিশিং ব্যবসা, মাছের ব্যবসা। আমাকে বলেছিল যে, আপনাকে বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? তার সে কন্ট্রাক্টরি করে, তার অনেক দোকান টোকান আছে মার্কেটে। আপনার বয়স এখন কত? 40। 40? 48 বছর থেকে আপনি খুলনায়? ছোটবেলা থেকে 1 বছর বয়স থেকে খুলনা। 1 বছর বয়স থেকে খুলনা? আপনি না বললেন কিছুদিন পরে আসছি খুলনায়? এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? আমাদের ছোটবেলা থেকেই খুলনা বলছি। আপনি যদি 1 বছর বয়সে আসেন আর বয়স যদি 48 হয়, তাহলে তো আপনি 48 বছর খুলনা নেই, মিথ্যা কথা বললেন একটা। আমি 1 বছর বয়সে খুলনা। মুসলমান, খাঁটি মুসলমান এরকম মিথ্যা কথা বলে? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরই খুলনায় আছেন বললেন? খুলনাতেই তো আছি ছোটবেলা থেকে। খুলনায় হন নাই? না, হচ্ছি দেশে হচ্ছেন। ছোটবেলা আপনি 48 বছর খুলনায় নাই, এটা মিথ্যা কথা বললেন? না, এটা মিথ্যা বলিনি। তাহলে কি বললেন? এটা তো ভুল ত্রুটি হতে পারে। খুলনার প্রাণ কেন্দ্রে রয়েছে তার প্রসাদ সম স্বর্ণকমল। পরিপ্রেক্ষিত দল সরেজমিনে যায় হোয়াইট সিমেন্টে নির্মিত এই স্বর্ণ কমলে। দেখুন, একজন কুলির বাড়ি, ঘরে ঘরে এয়ার কন্ডিশনার, কার্পেট, ঝাড়বাতির বাহার দেখুন। একজন খুনি নরপিশাচের এই বৈভবের উৎস হল অবৈধ সম্পদ। এছাড়াও ঢাকায় রয়েছে তার আরেকটি বাড়ি। পরিপ্রেক্ষিত দল এরশাদ শিকদারের একটি দুর্লভ ক্যাসেট সংগ্রহ করেছে। এতে বোঝা যায় কিভাবে আমোদ প্রমোদে কেটে যেত তার দিন। আমি তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি। বলতো রটিতে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়। আমি মরে যাব, আমি তো মরে যাব। এ আসলে মানুষ নয়,
মানুষরূপী পশু, জঘন্য সন্ত্রাসী, নরঘাতক।